বিসিবি যদি এই কাজটা করতে পারে তাহলে আমার কাছে আমার দৃঢ় বিশ্বাস আসলে আমি বলব যে এই দলটাই আপনাকে ২০২৬ সাল বলুন, ২০২৮ সাল বলুন, তার আগে আপনাকে একটা ভালো সার্ভিস দেবে। ১ম এই একটা বিষয় একটু ক্লিয়ার করে নিতে চাই যে আমি আসলে এই ভিডিওটা যখন করছি এর সঙ্গে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতে এলো, মানে ওদের হোয়াইট ওয়াশ করে এলো, এর কোন রকম কোন সম্পর্ক নেই। ইনফ্যাক্ট আমি ম্যাচ কেন্দ্রিক কোনো আলোচনাতেই ঢুকবো না। এই ভিডিওটা আসলে আমি অনেকদিন ধরেই করার কথা ভাবছিলাম যে বাংলাদেশ যে আসলে যে ক্রিকেটারদের পেল টি-20 তে তাদের আসলে একটু লম্বা সময় তাদের নিয়ে কাজ করা উচিত এবং এই ক্রিকেটাররা যে আসলেই লম্বা সময়ে কাজ করলে বা এদের নিয়ে কাজ করলে আমরা যে একটা ভালো কিছু পেতে পারি, সেটা নিয়ে আসলে আমি একটা ভিডিও লম্বা সময় ধরে করব ভাবছিলাম। তো আসলে এখন একটু সুযোগ হলো, এই কারণে আমি ভিডিওটা করতেছি। মানে আপনাকে আমি যদি ১ম এই বলি যে আপনি বাংলাদেশের টি-20 খেলতে পারে এরকম কিছু ব্যাটসম্যানের নাম লিখে ফেলেন, মানে একদম শুরুতেই। আপনার ১ম এ কে আসবে? সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় কিংবা নেক্সট জিশান আলম। তো এই যে আপনি ক্রিকেটারদের নাম লিখলেন, এর মধ্যে আপনি কিন্তু একটা দারুণ ব্যালেন্স দেখতে পান। মানে আপনি অন্য দেশে যদি ক্রিকেটটা খেয়াল করেন তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে রাইট হ্যান্ডার আর লেফট হ্যান্ডার এই ২ টা ব্যালেন্স করতে গিয়ে তাদের বেশ সমস্যা হয়। মানে ইন্ডিয়া নিয়ে যে আমরা একটা কথা বলতাম যে ইন্ডিয়ার আসলে টপ অর্ডারের সব রাইটই, যে কারণে গত বিশ্বকাপে ঋষভ পান্থকে কিন্তু টানা খেলানো লাগলো ওদের। কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের যদি আপনি টপ অর্ডারটা দেখেন, মানে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই খেয়াল করেন। এখানে আমরা টপ অর্ডারে খেলালাম তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন এবং যদি আমরা নাজমুল হোসেন শান্তকে দলে গ্রান্টেড ধরি তাহলে মোটামুটি আমাদের ৪ জন টপ অর্ডারে আমরা ৪ জন বাঁহাতি পেয়ে যাচ্ছি। নরমাল সার্কামস্ট্যান্স এ আমাদের টপ অর্ডারে ১ম এ খেলবেন কে? সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন থেকে ২ জনের ১ জন ওপেনার। সঙ্গে আমি লিটন দাসকে ওপেন করালাম। মানে আমাদের ওপেনেই আমরা একটা রাইটি লেফটি একটা কম্বিনেশন পেয়ে গেলাম। ৩ নম্বরে হয়তো নাজমুল হোসেন শান্ত খেলবেন কিংবা আপনি পরিস্থিতি বিবেচনায় সেখানে আপনি লিটন দাসকেও নামাতে পারেন। ৪ নম্বরে তাওহিদ হৃদয় খেলছে। মানে এই যে আপনার এখানে একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে যে আপনি টপ অর্ডার অন্তত ২ জন রাইটি, ২ জন লেফটি এরকম একটা কম্বিনেশন কিন্তু আপনি ক্রিয়েট করতে পারছেন। এরকম রাইটি লেফটি কম্বিনেশন এই ব্যাপারটা কিন্তু আসলে অ্যানালিস্টরা কিংবা কোচরা খুব চায়। বয়সভিত্তিক দলটা যদি আমরা দেখি কিংবা তারা যে কথাবার্তা বলেন, তাদের কথাবার্তা শুনলে কিন্তু মনে হয় যে আসলে তারা টি-20 টা খেলতেই চান। আর টি-20 টা তারা পছন্দ করে। পারভেজ ইমন যখন ১ম সেঞ্চুরিটা করলেন ওই বঙ্গবন্ধু টি-20 তে, তখন তিনি একটা কথা বলেছিলেন যে, "আমি আসলে টি-20 ক্রিকেটটাই খেলতে চাই।" মানে তিনি আসলে তার মানসিকতাই গড়ে ফেলেছেন যে তিনি আসলে টেস্ট ক্রিকেটটা খেলবেন না বা বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু এটা বেশ সাহসী একটা কথা যে আপনি এই দেশের মতো জায়গায় জন্মে বা এই দেশের ক্রিকেটে খেলে আপনি টি-20 ক্রিকেট নিয়ে আসলে ক্যারিয়ার গড়তে চান। তিনি একটা সাক্ষাৎকারে এই কথাটা বলেছিলেন। আবার আপনি জিশান আলমের যদি ব্যাটিং দেখেন, তিনিও প্রচন্ড হার্ড হিটিং একজন ব্যাটসম্যান বা মেরে খেলতে পছন্দ করেন। তানজিদ তামিমের বয়সভিত্তিক ক্রিকেটের হাইয়েস্ট স্ট্রাইক রেট তার। তো তারা আসলে টি-20 ক্রিকেটটাই আসলে প্রেফার করেন। তাদেরকে যদি আমরা ওইভাবে গড়ে তুলি তাইলে হয়তো তারা আমাদেরকে ওই সার্ভিসটা দিতে পারবে। আপনি টপ অর্ডার ছাড়িয়ে এবার ফিনিশিং এর দিকে আসুন। মানে সেখানে কিন্তু আমরা ২ জনকে পেয়ে গেছি। শামীম পাটোয়ারী এবং জাকের আলী অনিক। এই ২ জন কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ একটা ফিনিশ করেছেন। আমরা ৩ ম্যাচেই দেখেছি। মানে আমাদের একটা লম্বা সময়ের আফসোস ছিল যে আমরা ইনিংসের শেষ দিকে রান করতে পারি না। মানে আমরা ১ম দিকে পাওয়ার প্লেতে ইউজ করে অনেক ভালো রান করেছি। এর আগেও আমরা দেখেছি। কিন্তু ইনিংসের ফিনিশটা আমাদের ভালো হয়নি। কিন্তু সেটা কিন্তু এই সিরিজে ছিল না। তো এইখানে আমার কথাটা হচ্ছে যে আপনি যদি জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারীকে রাখেন, একজন রাইটি একজন লেফটি, তাহলে কিন্তু আপনার ম্যাচ আপটাও কার্যকর হবে না প্রতিপক্ষের জন্য। মানে আপনি এখানে ম্যাচ আপের অ্যাডভান্টেজটা প্রতিপক্ষকে পেতে দেবেন না। তো তাদের নিয়ে যদি এখানে কাজ করা যায় তাহলে আমার মনে হয় যে ফিনিশিং নিয়েও বাংলাদেশ যে আসলে লম্বা সময় ধরে ভাববে সেই ব্যাপারটাও নেই। এবং আরেকটা ব্যাপার কিন্তু আমরা এই ম্যাচগুলোতে খেয়াল করেছি বাংলাদেশের আসলে ব্যাটিং ডেপথ। মানে আপনি আসলে গত টি-20 বিশ্বকাপটাই যদি খেয়াল করেন যে বিশ্বকাপের ফাইনালটা সাউথ আফ্রিকা যে ম্যাচটা হেরে গেল সেটা কিন্তু তাদের যে ব্যাটিং ডেপথ ছিল না সেই কারণে হেরে গেল। মানে তারা আসলে হেনরিক ক্লাসেন যখন আউট হয়ে গেলেন তাদের কিন্তু টেইল এক্সপোজ হয়ে গেছে। তো এই ব্যাপারটা যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে খেয়াল করি যে বাংলাদেশ আসলে ৮ এ খেলাচ্ছে রিশাদ হোসেন এবং ৯ এ তানজিম সাকিবকে। আমাদের কিন্তু ঐরকম ব্যাটসম্যান দরকার নেই যারা আসলে অনেক লম্বা রান করবেন। ওই ৮-৯ এর ঐরকম ব্যাটসম্যান দরকার নেই। আমাদের ৮-৯ দরকার যে সেরকম ব্যাটসম্যান যে যিনি আসলে শেষ দিকে নেমে অন্তত ৫ বল খেললে ১০ রান করে দিতে পারবেন বা ১৫ রান করে দিতে পারবেন ৭ বল ৮ বল খেললে। তানজিম সাকিব কিন্তু সেই জিনিসটাই করেছেন। মানে তিনি ছক্কা মারার মতো ক্যাপেবল। এটা তিনি দেখিয়েছেন। আবার রিশাদ হোসেনকে আপনি যদি স্পিন দেন, রিশাদ ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পর্যন্ত ওভারে ২২-২৪ রান দিয়েছেন। সেটাও আমরা দেখেছি। তো আপনি এরকম একটা ব্যাটিং ডেপথ ও কিন্তু পাচ্ছেন। যদি আপনি রিশাদ এবং তানজিম সাকিবকে খেলান। এবং রিশাদকে খেলালে আপনার বোলিংটাও কিন্তু আসলে অনেকাংশে সিকিউর। তো আমি যদি এখান থেকে একটু বোলিং এ ঢুকে যাই, মানে আপনি রিশাদ হোসেনকে দিয়ে এমন একজন বোলার পাচ্ছেন যিনি রাইটি ব্যাটসম্যানের জন্য বাম দিকে বা রাইটি ব্যাটসম্যানের জন্য বল বাইরে নিয়ে যান। এই ব্যাপারটা আপনি পাচ্ছেন। আবার আপনার দলে আপনি আরেকজন স্পিনার খেলাচ্ছেন মেহেদী হাসান। শেখ মেহেদীকে আপনি যদি খেলান তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে
যে তিনি বলটা রাইটি ব্যাটসম্যানের জন্য ভেতরে ঢুকাচ্ছে। তো এই যে এরকম একটা কম্বিনেশন যে একজন বল বাইরে নিচ্ছেন, একজন ভেতরে ঢুকাচ্ছেন। এটা আসলে কিন্তু প্রত্যেকটা দলই ফেভার করে। যে এরকম ম্যাচআপে আসলে তারা খেলাতে চায়। ইন্ডিয়া যে কুলদীপ চাহালের জুটিটা ছিল, সেখানে আমরা খেয়াল করেছিলাম যে চাহাল বল বাইরে নিতেন, দুজনই স্পিনার কিন্তু চাহাল বল বাইরে নিতেন এবং কুলদীপ বল ভেতরে ঢুকাতেন রাইটি ব্যাটসম্যানের জন্য। সো এইরকম ২ দিকে বল টার্ন করাতে পারে এরকম ২ জন স্পিনারকে আপনি পেয়ে যাচ্ছেন। এবং মেহেদী হাসানকে নিয়ে আমি আরেকটা ভিডিও করব বা শেখ মেহেদীকে নিয়ে আমি আরেকটা ভিডিও করব আসলে। মানে এটা আসলে অনেকদিন ধরেই ডিউ যে আসলে তার ভ্যারিয়েশনটা নিয়েও আসলে আমাদের কথা বলা উচিত। তিনি দুর্দান্ত একজন বোলার হয়ে উঠেছেন এবং তিনি ভ্যারিয়েশনটা খুব ভালো ইউজ করছেন এখন। তো এইরকম আমরা আসলে স্পিন জুটিটাও আমাদের এখন বেশ ভালো। যদি আমরা এখন পেস ইউনিটে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অন্তত ৩ জন বোলার পেয়েছি যারা আসলে 140 আপ বল করতে পারেন। ইনফেক্ট তানজিম সাকিবকে যদি আমি 140 নিচেও ধরি, তিনিও কিন্তু 140 জেনারেট করতে পারেন। ইদানিং কালে আমরা দেখেছি বা তার স্পিডটাও হায়ার 130। এবং আরেকটা ব্যাপার আমরা যদি বলি নাহিদ রানার একটা এক্সপ্রেস পেস আছে। নাহিদ রানাকে আমরা হয়তো সব দিন খেলাবো না কিন্তু অন্যদিন যাদের খেলাবো হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং তারা প্রত্যেকেই 140 জেনারেট করতে পারেন। সেই জিনিসটাও আমরা কিন্তু খেয়াল করেছি। তো আপনার টিমে ৩ জন 140 আপ পেসার বা ৩ জন 140 অ্যারাউন্ড 140 পেসার আপনি খেলাচ্ছেন এবং সঙ্গে আপনার ২ জন স্পিনার যারা বল ২ দিকে টার্ন করাতে পারেন। তো লম্বা একটা ব্যাটিং ডেপথ এবং ব্যাটসম্যানদের আসলে এবং কম্বিনেশনটা বেশ ভালো যে রাইটি, লেফটি এই কম্বিনেশনটা আপনি ইউজ করতে পারবেন এবং আপনাদের বোলিংয়ে আপনি 140 আপ পেসার পেয়েছেন। তো এইরকম একটা ইউনিট নিয়ে আসলে প্রত্যেকটা দলই কাজ করতে চাইবে। এখন আমার কথাটা হচ্ছে যে এই টিমটা আপনাকে হয়তো সবসময় জেতাবে না বা ইদানিংকালে যদি আমরা এখন শুরু করি এদের উপর ভরসা করা, এরা হয়তো আপনাকে জেতাবে না। ১ম দিকেই একদম খুব ভালো জিতিয়ে ফেলবে মানে এই সিরিজটা জিতিয়ে ফেলেছে, পরের সিরিজেও আপনি তাদের উপর আশা করবেন সেটা জেতাবে না। এইজন্য আপনাদের যেটা করতে হবে বা বিসিবির এখন যেটা করতে হবে তাদের উপর লম্বা সময় ইনভেস্ট করতে হবে। আগেকার ক্রিকেটারদের আমরা যেরকম সুযোগ দিয়েছি বা আমরা যাদের আসলে ১৫ বছর ১৬ বছর খেলিয়ে গেছি, তাদেরকে যেরকম একটা লম্বা টার্মে তাদেরকে নিয়ে আমরা প্ল্যান করেছি, বিসিবিরও তাদেরকে নিয়ে প্ল্যান করতে হবে যে এই ক্রিকেটারদের আমি আসলে স্রেফ টি-20 র জন্যই গড়বো বা টি-20 টা তারা কিভাবে ভালো করবেন সেজন্যই আমরা গড়বো। বিসিবি যদি এই কাজটা করতে পারে তাহলে আমার কাছে আমার দৃঢ় বিশ্বাস আসলে আমি বলব যে এই দলটাই আপনাকে ২০২৬ সাল বলুন, ২০২৮ সাল বলুন তারা গিয়ে আপনাকে একটা ভালো সার্ভিস দেবে। এখন দেখা যাক বিসিবি কি করে।